বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ সহ ৬ দাবি নিয়ে ঢাকায় কুয়েটের ৮০ শিক্ষার্থী। প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে স্মারকলিপি। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসব না। একের পর এক ডাকাতি দুর্ঘটনায় অনিরাপদ মহাসড়ক। আইনশৃঙ্খলার অবনতি সবসময় হয় নিয়ন্ত্রণ চেষ্টার দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত সময়ে বিতর্কিত নির্বাচনে থাকা ডিসিদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নিচ্ছে না সরকার। মামলা হবে অর্থ কেলেঙ্কারিতে। সরকার অত্যন্ত সচেতনভাবে যে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এবং খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২রা মার্চ। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি মঙ্গলবার। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি নাজমুস সাকিব। প্রধান উপদেষ্টার কাছে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ, ক্যাম্পাসের লেজুর বৃত্তির রাজনীতি নিষিদ্ধ সহ ৬ দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে ঢাকায় এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। সকাল ৮টায় চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন তারা। ৬ দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি অভিযোগ করে এ সময় শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে নিরাপদে অবস্থান নিয়ে ভার্চুয়ালি আন্দোলন চালিয়ে যাবেন তারা। ৬ দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ফিরতে চান বলেও জানান শিক্ষার্থীরা। এর আগে গেল ১৮ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। হামলার ৫ দিন পরও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন থেকে আমাদের কোনো প্রকার সাহায্য আসেনি, যোগাযোগ করেনি। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। বাকি কার্যক্রম আমাদের অনলাইনে চলবে। এদিকে কিছুক্ষণ আগেই কুয়েটের শিক্ষার্থীরা ঢাকায় এসে পৌঁছেছেন। বাসের বহরে থাকা এক শিক্ষার্থী টেলিফোনে জানিয়েছেন তাদের সব শেষ অবস্থান। 18 তারিখে আমরা প্রায় 150 শিক্ষার্থী আহত হই এবং অনেকজনের অবস্থা অনেক গুরুতর। আজকে 5 দিন হয়ে গিয়েছে। আমরা 6টি দাবি জানিয়েছিলাম ওই হামলার পরে, যেখানে 6টি দাবি যৌক্তিক। প্রথম 5টি দাবি বিসি স্যার মেনে নেবে আশ্বাস করলেও বাস্তবায়ন করা হয়নি। বিসি স্যার আমাদের ক্যাম্পাসকে সুরক্ষিত করতে পারেনি ছাত্রদল এবং যুব দলের কাছ থেকে। এই কারণে আমরা বিসি স্যারের পদত্যাগ চাচ্ছিলাম। প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার পরও 24 ঘন্টা যখন কোনো আমরা ফলাফল পাইনি, আমরা সরাসরি কুয়েটের ছাত্ররা এসেছি প্রধান উপদেষ্টা বরাবর হাতে হাতে স্মারকলিপি প্রদান করার জন্য। নিয়মিত নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার না করায় মহাসড়কে হরহামেশা ঘটছে দুর্ঘটনা ও ডাকাতি। এতে যানবাহনের চালক ও যাত্রীরা মুঠোফোন, নগদ টাকা হারানো সহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ডাকাতি সহ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি পরিবহন সংশ্লিষ্টদের। তবে হাইওয়ে পুলিশ বলছে, দিনের তুলনায় রাতে দ্বিগুণ করা হয়েছে টহল টিমের কার্যক্রম। টাঙ্গাইল থেকে কাউসার আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত। গত সোমবার রাত 11টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় ইউনিক রোড রয়্যালসের একটি বাস। রাত 12:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় বাসটি পৌঁছালে ডাকাত দলের কবলে পড়ে। লুট করা হয় যাত্রীদের টাকা, মোবাইল সহ মূল্যবান মালামাল। এমনকি বাসে থাকা নারীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রশাসনের কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় মহাসড়ক অনিরাপদ হয়ে উঠেছে। তাই মহাসড়কের ডাকাতি ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে। ছুরি চাকু দিয়ে এগুলা দেখিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে অ্যাভেলেবেল জনগণের কাছ থেকে এগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছে। মনে করেন যে চাকু দিয়ে সব নিয়ে গেছে, কি করব আমি একা, মানে 5-7 জন।
পুলিশ গার্ড যদি স্ট্যান্ড থেকে ওই স্ট্যান্ড পাহারা থাকে সেক্ষেত্রে হয়তো ডাকাতি একটু নির্মল বন্ধ হতে পারে। প্রশাসন যদি ঠিকভাবে যদি করে দেয় তাহলে ডাকাতি হয়তো কমই হবে। এত নিখুঁতভাবে কিভাবে তারা ডাকাতি করে, এটা একটা সঠিক তদন্তের দরকার। পুলিশের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। তারপরে গাড়ির স্টাফ যারা তাদেরও সচেতন হতে হবে। পরিবহন সংশ্লিষ্টদের দাবি, প্রশাসনের দায়িত্ব অবহেলায় মহাসড়কগুলোতে ডাকাতি বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। আমরা ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যারা রোডে থাকি আমরা সমস্ত কিন্তু ডাকাতের সেদিন বলেতেছি, অমুক হইতেছি তুমুক হইতেছি, অথচ আমাদের পেটে ঠিক মতো ভাত যাচ্ছে না। দোষায় পরে কার? মোটর গাড়ির ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, ড্রাইভারদের এদের হাত আছে। আসলেও মূলত এগুলো আমাদের কোনো হাত নেই। আমরা তো গাড়িতে থাকি মাত্র 3 জন লোক। 3 জন লোক আর এই অস্ত্রধারীদের সামনে কিছু করা সম্ভব না আমাদের। মহাসড়কে ডাকাতি বন্ধ করতে গেলে প্রশাসনের নিখুঁত ভূমিকা পালন করতে হবে। পরিবহন শ্রমিক নেতারা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান ও যানবাহনগুলোতে সিসি ক্যামেরার স্থাপন এবং ড্রাইভার হেল্পারদের বেতন বাড়ানো হলে সড়ক নিরাপদ হবে। সিসি ক্যামেরা থাকলে যেমন যাত্রীর নিরাপত্তা, তেমন ড্রাইভারের নিরাপত্তা, তেমন গাড়ির নিরাপত্তা। এত কোটি টাকার গাড়ি, এত লক্ষ টাকার গাড়ি মাত্র 10-15 হাজার টাকা খরচ করলে আমরা সকলেই নিরাপত্তায় থাকতে পারি। আমাদের ড্রাইভার কন্ট্রাক্টরের মান্থলি করে একটা বেতন সিস্টেম করে দেয়, আমরা জানি কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়। আমার সংসার যদি অভাবমুক্ত হয়, আমি নিজে অভাবমুক্ত থাকবো, তাইলে আমি ব্যাগ ঝামেলার থেকে মুক্ত থাকবো। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে এই চেক করা হইতো। হ্যাঁ, তাদেরকে ভিডিওতে ছবি, প্রত্যেকটা যাত্রীর ছবি নেওয়া হতো। সেগুলো এখন মনে হয় স্থবির হয়ে পড়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা, টাঙ্গাইল, যমুনা সেতু মহাসড়কে দিনের বেলায় 2টি ও রাতে পুলিশের 4টি টহল টিম দায়িত্ব পালন করে। মহাসড়কে চুরি ডাকাতির ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাইওয়ে পুলিশের কর্মকর্তা। এটা হচ্ছে আমাদের এসপি স্যারের মাধ্যমে এসপি স্যারের সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের মিডিয়া এসপি স্যার আছে, স্যারের সাথে কথা বলতে পারেন। স্যাররা তো মিডিয়া উইংটা তো আছেই শুধুমাত্র আপনাদের ব্রিফ দেওয়ার জন্য। আমাদের তো স্টেট নিষেধ করা আছে, যেভাবে দিতে না করা দেওয়া আছে। জেলা পুলিশ সুপার জানান, সম্প্রতি বাসের ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যেই 3 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে এই মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরও কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি এবং আশা করছি খুব শিগগিরই এই ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হব। বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে পাঠালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন মাহবুব মুহিদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও সবুজ ও শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। এখন টাঙ্গাইল। চুরি, ডাকাতি, গুমখুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীর সারদা একাডেমিতে 40তম বিসিএস এসপি ক্যাডারদের সমাপনী কুচকাওয়াজে তিনি আরও জানান, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। এছাড়া দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আরও বলেন, দেশে আগেও আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাকিবুল হাসানের প্রতিবেদন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সকাল 10টায় একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে ধর্মগ্রন্থ ও জাতীয় পতাকা ছুঁয়ে শপথ নেন 60 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এ সময় নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে কোনো রাজনৈতিক দলের দাস হওয়া যাবে না। চুরি, ডাকাতি, গুম, খুন নির্মূলে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। জনসম্পৃক্ততা বাড়িয়ে চুরি, ডাকাতি, গুম, খুন, রাজধানী, মাদক সমাজে সকল অপরাধ নির্মূলে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা হিসেবে আমাদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য থাকবে। এসব তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকুন। বৈষম্য বিরোধী চেতনা ধারণে পুলিশদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, পুলিশের সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হয়। সাধারণ মানুষকে
সম্মান করতে শিখুন এবং সম্মান করুন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণচেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশে আগেও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, তবে আগামীতে এ ধরনের ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে, অলরেডি আইজি সাহেব কিন্তু দুইজনের অ্যাটাচ করে নিয়েছে। এর আগে গেল বৃহস্পতিবার রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণরত 66 জনের মধ্যে 6 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এখন রাজশাহী। দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সকালে সংক্ষিপ্ত মিছিল নিয়ে কলেজের 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। এ সময় তারা দেশে ক্রমাগত ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেয় ক্ষোভ প্রকাশ করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। নারীরা রাতে বের হতে ভয় পায় উল্লেখ করে দ্রুত মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্য এই অবদান রাখে নাই। যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন। তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। সাম্প্রতিক দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দ্রুত ধর্ষকদের বিচার সহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন দেশের মা বোনেরা, অথচ ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে তারাই ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। অতি দ্রুত ধর্ষক ও নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত সহ নারীদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হবে। আজকে আমরা রাজপথে নেমেছি, ইফটিজিং এর বিষয়ে বলতে যেতাম, তখন বলা হতো বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনে বাধ্যতামূলক অবসরে পাঠানো 22 ডিসি ও যে সরকারি কর্মকর্তাদের ওএসডি করা হয়েছে সবার বিরুদ্ধে মামলা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। শুধু যাদের বিরুদ্ধে শুধু আর্থিক কেলেঙ্কারি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত হবে। বিস্তারিত প্রতিবেদনে। শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে যে কয়টি অনুষঙ্গ কাজ করেছিল তার মধ্যে অন্যতম 2014, 18 ও 24-এর নির্বাচন। ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট কিংবা সর্বশেষ 24-এর 7 জানুয়ারি পাতানো নির্বাচনের পেছনে তৎকালীন প্রশাসন ও আমলারা কাজ করে। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। গেল সপ্তাহে 2014-18 এর বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 2 আদেশে 45 কর্মকর্তাকে ওএসডি করা হয়। তবে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বলেন, যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই মামলা হবে। যাদের নামে অপপ্রচার অথবা কোনো অপরাধের সাথে জড়িত না অথবা এই ধরনের কিছুই করে নাই, সাময়িক ওয়েস্ট হয়েছে, তারা খুবই সাধারণ জীবনযাপন করে, এটা কোনো সমস্যা না। এখানে সরকার বায়াস না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। 2024 সালের নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারেও দ্রুত সিদ্ধান্ত হবে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে বঞ্চিত 9 কর্মকর্তাকে শিগগিরই সচিব হিসেবে পদোন্নতি দেয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থাকে পাঠিয়েছি, 24 সালেরগুলো আসবে,
আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন মাননীয় উপদেষ্টার একটা কমিটি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি। সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে এবং ধীরে সুস্থ হবে, বায়াসড অথবা কোনো আমরা যেটাকে বলি কোনো কিছুর বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত হবে না। যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। 91, 96, 2001 সালের মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিইসি AMM নাসির উদ্দিন। দুপুরে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় কথা জানান তিনি। এ সময় স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটি আগে হবে এমন ইস্যুতে সিইসি জানান, এই বিতর্কে কমিশন জড়াতে চায় না। তাদের প্রথম লক্ষ্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। ইলেকশন কমিশনার এরাই কিন্তু 91 ইলেকশন করেছে, এরাই কিন্তু 96 ইলেকশন করেছে, এরাই কিন্তু 2001 ইলেকশন করেছে। কেউ কি কোয়েশ্চেন করতে পারছে যে তারা ফেভার করেছে, এটা করেছে, এটা করেছে? সুতরাং দি পিপল হু কুড ডেলিভার দি মোস্ট ফেয়ার ইলেকশন অ্যাট লিস্ট 3 টাইমস, তারা তো দেখিয়ে দিয়েছে তারা পারে, ইচ্ছা করলে পারে। এখন ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে, এটা নির্ভর করতে পরিবেশের উপরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডপ্রাপ্ত থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এদিন ধার্য করেছেন। এর আগে 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসনকে হাইকোর্টে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ। গেল বছরের 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। রায় বেগম খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদিক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলা থেকে খালাস পান। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। এর আগে ATM আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 71 মানবতা বিরোধী অপরাধের মামলা 2014 সালের 30 ডিসেম্বর ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ডের রায় দেন। এই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। এই আপিলের উপর শুনানি শেষে মৃত্যুদণ্ড বহাল রেখে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন তিনি। MBBS ও BDS ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ করা সহ 5 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কি কারণ এবং ভোগান্তি কতটা হচ্ছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? সাকিব, আসলে 5 দফা দাবিতে আসলে ইন্টার্ন চিকিৎসকরা যে আজকে দুপুর 12টা থেকে পূর্ণ কর্মবিরতি শুরু করেছে, সেটির ফলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কয়েকটি ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকরা ছিল সেখানে আসলে কিছুটা চিকিৎসার ব্যাঘাত ঘটছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে মিড লেভেলের চিকিৎসক যারা রয়েছেন, রেজিস্ট্রার রয়েছেন, তাদেরকে দিয়ে আসলে সেবা কার্যক্রম চালানোর চেষ্টা চলছে এবং এর ফলে যেহেতু চিকিৎসকের সংখ্যা কম এবং এখানে প্রায় 230 জনের বেশি ইন্টার্ন চিকিৎসক ছিল, তারা কর্মবিরতিতে আছে, কোনো ধরনের কাজ করছে না, যার কারণে চিকিৎসকদের ঔষধ দেয়া, বিভিন্ন ধরনের সেবা এবং রিসিভ করার পরে ভর্তি হওয়ার পরে যে কার্যক্রমগুলো থাকে সেখানে কিন্তু ব্যাঘাত ঘটেছে এবং
অনেককেই আমরা হাসপাতাল থেকে বের হয়ে আসতে দেখছি যারা কিনা অতি জরুরি অবস্থায় আছেন। তারা বলছেন যে যেহেতু আসলে এখানে একটু সময় ক্ষেপণ হচ্ছে, যার কারণে তারা অন্য কোথাও যাচ্ছেন। আবার নতুন যারা রোগী আসছেন তারাও কিন্তু আসলে এই বিষয়টি জানার পরে খানিকটা অস্বস্তি বোধ করছেন। তবে জরুরি বিভাগ থেকে যেটি জানানো হচ্ছে যে তাদের অন্যান্য যে চিকিৎসকরা রয়েছেন তাদেরকে দিয়ে আসলে এই কাজটি তারা সম্পন্ন করার চেষ্টা করছেন। অন্যদিকে ইন্টার্ন চিকিৎসকরা তারা যে দাবি করছেন যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ব্যতীত অন্য কেউ আসলে চিকিৎসক শব্দটি ব্যবহার করতে পারবেন না, সে বিষয়টি নিয়ে তারা রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে গিয়েছিলেন এবং ঠিক 12টার আগের দিকে এখানে একটি মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে তারা, এবং সেইখান থেকে একটি মিছিল নিয়ে তারা কিন্তু বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে যায় এবং সেখানে তারা দাবি তোলেন যে খুব দ্রুত এটি বাস্তবায়ন করতে হবে এবং এই ক্ষেত্রে যে মামলা হয়েছে সেই হয়েছে সেই রিটটি আসলে 72 ঘন্টার মধ্যে তারা হচ্ছে এই বাতিলের দাবি করেছে। এই রকম পরিস্থিতিতে এখন পর্যন্ত তারা আশ্বস্ত যতক্ষণ না হচ্ছে এখানকার ইন্টার্ন চিকিৎসক এবং যারা এটি নেতৃত্ব দিচ্ছেন তারা বলছেন তারা তাদের কর্মবিরতি থেকে সরে যাবেন না। এবং এর ফলে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা সেখানে খানিকটা আসলে ব্যাঘাত ঘটেছে এবং এই ব্যাঘাতের কারণে কিন্তু যারা রোগীরা আছেন বা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসছেন তারা খানিকটা ভোগান্তিতে পড়েছেন। শুধুমাত্র রাজশাহী জেলার বিভাগের 8টি জেলাতেই নয়, এর বাইরে থেকেও কিন্তু আসলে চিকিৎসক রোগীরা এখানে আসেন চিকিৎসা নিতে। সুতরাং একটি ভরসার জায়গা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এই বিষয়টির দ্রুত সমাধান হবে এবং রোগীরা চিকিৎসা পাবে এমনটা আসলে এখানকার রোগীরা প্রত্যাশা করছেন। তো এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে এবার আমরা চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে সেখানে আসলে এই চট্টগ্রামে ভোগান্তি কতটা? সাকিব, মূলত চট্টগ্রামে সকাল 9টার কিছু পর থেকে কর্মবিরতি শুরু হয়। তার সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজের শেষ বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন এমবিবিএসের তারাও যোগ দিয়েছেন ক্লাস পরীক্ষা বর্জন করে। সব মিলিয়ে যদি ভোগান্তির কথা বলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ কিন্তু একটি বড় হাসপাতাল, টার্সিয়ারি লেভেলের একটি হাসপাতাল, যেখানে আশেপাশের জেলা উপজেলাগুলো থেকে রোগীরা আসেন, সেবা নেন। যেটি আপনি দেখছেন সেটি একেবারে বারান্দার চিত্র। মেডিকেলের যে ওয়ার্ডগুলো রয়েছে সেটি পেরিয়ে রোগীরা বারান্দায় তাদেরকে ঠাঁই নিতে হয় জায়গা সংকুলান না হওয়ায়। এখানে মূলত ইন্টার্ন চিকিৎসকরা সেবা না দেওয়ার কারণে কিছুটা ভোগান্তি হচ্ছে, তবে সেটি খুব বড় আকারে নয়, সেটি নিশ্চিত করেছেন এখানকার মেডিকেলের যিনি পরিচালক আছেন তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে যেহেতু তাদের কর্মবিরতি রয়েছে, তিনি অন্যান্য যে আবাসিক ডাক্তাররা রয়েছে কিংবা অন্যান্য যে ডাক্তাররা এখানে সেবা দেয় বিভিন্ন জায়গা থেকে, তাদের সম্পূর্ণ উপস্থিতি তিনি নিশ্চিত করেছেন এবং এর মধ্যেই অফিস আদেশ জারি করেছেন যাতে সবাই তার কর্মস্থলে উপস্থিত থাকে। ফলে খুব একটা বড় ধরনের ভোগান্তি এখনও পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়নি। আর ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকেই কিন্তু তাদের কর্মসূচি পালন করেছেন। মেডিকেলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ মানববন্ধন করেছেন। তাদের যে দাবিগুলো, তারা বলছিলেন যে বিডিএস কিংবা এমবিবিএস পাশ করা ছাড়া অনেকেই ম্যাটস অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং নিয়ে তাদের ট্রেনিংটা নেন, তারা ডাক্তারকে সহায়তা করবেন বলে, কিন্তু সেটি নিয়ে তারা আসলে নিজেকে ডাক্তার পদবি লিখছেন। ফলে অসংখ্য ভুয়া ডাক্তার আসলে গ্রামে গঞ্জে উপজেলা পর্যায়ে ছড়িয়ে গেছে। এই সংক্রান্ত আইন হওয়া দরকার যে যারা ট্রেনিং নেবেন তারা যাতে মেডিকেল ট্রেনিং যারা নেবেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা যাতে ডাক্তার পদবি বা যে কেউ যাতে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারে। আরেকটি বিষয় তারা বলছিলেন যে এই যে মেডিকেলে এই ধরনের রোগীরা সেবা পান না, তার অর্থ এই নয় যে ডাক্তারের সংকুলান রয়েছে। মূলত এখনও 10,000 শূন্য পদ রয়েছে সরকারি খাতে, যেগুলো পূরণ করা হয় না। তারা দ্রুত ডাক্তার নিয়োগের দাবি জানিয়েছেন এবং অ্যান্টিবায়োটিকের চিকিৎসার ব্যবস্থাপত্র অর্থাৎ প্রেসক্রিপশন যাতে যে কেউ দিতে না পারে ফার্মেসিগুলো থেকে, শুধুমাত্র এমবিবিএস ডাক্তাররাই যাতে দিতে পারে সে দাবি তারা জানাচ্ছেন। তারা বলছেন যে এই কর্মবিরতি তারা যদি দাবি মানা না হয় তাহলে তারা পালন করে যাবেন। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে, সে খবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে রাকিবুল হাসান এবং চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ। দর্শক, সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ সহ 6 দাবিতে ঢাকায় এসেছেন কুয়েটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। সরাসরি যুক্ত হব তার সাথে। হাসিব, কুয়েট শিক্ষার্থীরা কখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি দিতে যাবেন জানতে চাই।
বোনাস শিক্ষার্থীরা যেহেতু সকাল 8টায় রওনা হয়েছেন এবং কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছিয়েছেন সড়কযোগে, তারা 2টি বাসে করে প্রায় 80 জন শিক্ষার্থী এই শহীদ মিনারে এসে পৌঁছেছেন এবং তাদেরকে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কয়েকজন কর্মকর্তা আসবেন, আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, এবং তারা এই শিক্ষার্থীর প্রতিনিধি কয়েকজনকে সাথে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টার কাছে তারা সরাসরি স্মারকলিপি দেবেন। আপনি জানেন নিঃসন্দেহে যে 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বা ছাত্রদল বা যুবদলের একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রায় 50 থেকে 100 জনের মতন অনেকেই আহত হয়েছেন, যাদের গুরুতর আহত হয়েছেন, অনেকের রক্ত ঝরেছে। এই জন্য শিক্ষার্থীরা বলছেন যে এই ঘটনার দায় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে, আর এইটি প্রধান দাবি। আর এই দাবিতেই শিক্ষার্থীরা মূলত প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেবেন। যদিও গত শুক্রবার এই শিক্ষার্থীরা ইমেইলের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে এই 11 আগস্ট যে একটি গত বছরের 11 আগস্ট যেখানে সিদ্ধান্ত হয়েছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, কিন্তু তারপরও ছাত্র দলের কর্মীরা গত 18 ফেব্রুয়ারি তাদের কার্যক্রম শুরু করতে গেলে সাধারণ শিক্ষার্থীরা এটি যখন প্রতিবাদ জানানোর জন্য একটি শান্তিপূর্ণ মিছিল করছিল যে ক্যাম্পাসে ছাত্রদল বা ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে, তখনই ছাত্র দলের শিক্ষার্থীরা বা দলীয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয় এবং তখনই কিন্তু সংঘর্ষ বাধে এবং স্থানীয় অনেক নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের দ্বারা অনেকেই আহত হয়েছেন। এই ঘটনার পর শিক্ষার্থীরা টানা প্রায় 4 ঘন্টা ধরে আন্দোলন বা সংঘর্ষের ঘটনা চলে এবং তারপরে আমরা দেখেছি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তারা আরও জোরদার আওয়াজ তোলে এবং এর সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য দাবি জানানো হয় এবং তারপর দেখা গেছে যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে গ্রেফতার করা হয়নি, আটক করা হয়নি। প্রথমে যাদেরকে সেনাবাহিনী আটক করেছিল 5 জনের মধ্যে 4 জনকে গতকালকে আটক দেখানো হয়েছে, কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার মধ্যে থেকে তারা ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারবেন না, এরকম তারা আশঙ্কা করছেন। এজন্যই মূলত তারা এই অনলাইনে কর্মসূচি করবেন এবং এর সঙ্গে প্রধান উপদেষ্টার কাছে একটি বার্তা শুনতে এসেছেন। এই ছিল বর্ণা এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কুয়েট শিক্ষার্থীদের সবশেষ খবর। কুয়েট শিক্ষার্থীরা 6 দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ। ঢাকা অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বিভিন্ন সরকারি অফিসে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা। তারই অংশ হিসেবে চট্টগ্রামে সকাল 10টা থেকে সরকারি বিভিন্ন দপ্তরের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভে বক্তারা বলেন, সারা দেশে সরকারি দপ্তরগুলোতে প্রায় 2 লাখ আউটসোর্সিং কর্মচারী নানা পদে কাজ করেন। বিশেষ করে চালক, পিয়ন, গার্ড এবং টেকনিক্যাল নানা পদে আউটসোর্সিং কর্মচারীরা সেবা প্রদান করেন। গত 20 থেকে 25 বছর ধরে সরকারি দপ্তরে কাজ করেও তারা বেতন, বোনাস, বিভিন্ন ছুটি ও সরকারি অনুদান পান না। 2018 সালে একটি নীতিমালার মাধ্যমে তাদের কাছ থেকে সব সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হয়। এমনকি নারীরা মাতৃত্বকালীন ছুটিও পান না বলে অভিযোগ করেন বক্তারা। গত 6 মাস এ নিয়ে বারবার আন্দোলনে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। তারই প্রেক্ষিতে এই কর্মবিরতি। আমাদের ঈদ বোনাস ছিল, পূজার বোনাস ছিল, আমাদের ওয়ার টাইম ছিল, আমাদের পহেলা বৈশাখ ভাতা ছিল, মহার্ঘ ভাতা ছিল, সবগুলো আমাদের থেকে কাটি নিয়ে চলে গেছে। অথচ একটার পর একটা বাড়তে থাকে, কিন্তু আমাদের থেকে সবগুলো কেটে নিয়ে গেছে। মাসের পর মাস বেতন বন্ধ রাখে, স্যাররা আমাদেরকে বিভিন্ন রকম বেতন কাটে এবং বিভিন্ন রকম মেন্টালি টর্চার করে আমাদেরকে। আমাদের যে দাবি দেওয়া হচ্ছে যে আমরা পরিশ্রম করি, শ্রম দিই, মেধা দিয়ে কষ্ট করি, কিন্তু আমাদের সুবিধা থেকে আমরা বঞ্চিত। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি বেড়েছে 13% এবং কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 7%। এই পরিসংখ্যানে দেশের অর্থনীতির ইতিবাচক ধারায় ফিরে আসার প্রমাণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিকুর মাহমুদ।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের 3টি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও জানান, অথরাইজড ইকোনমিক অপারেটর কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে অনেকটাই ইতিবাচক হবে অর্থনীতি। বিশ্বের অন্যতম বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বাংলাদেশকে টেকসই বিনিয়োগের জন্য বড় পরিসরে ভাবতে হবে বলেও মন্তব্য করেন মিডার চেয়ারম্যান। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান জানান, অনলাইন রিটার্ন সাবমিটের সমস্যার সমাধানে কাজ করা হবে। এতে আগামী বছর থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে। জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। সো এক্সপোর্টস আপ 13% ফর লাস্ট 6 months of 2024 despite having supply chain disruption in July and August. কন্টেইনার হ্যান্ডলিং ক্যাপাসিটি আমাদের জন্য চিটাং পোর্ট হচ্ছে সবচেয়ে বড় পোর্ট। চিটাং পোর্ট গত বছর রেকর্ড ট্রেড ভলিউম করেছে, সেইটার উপরে জানুয়ারি মাসে অলরেডি 7% গ্রোথ দেখা যাচ্ছে। তো দিস আর অল গুড নিউজ। অল্প সময়ের মধ্যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা রয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন সেমিনার করবো। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করবো, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত 620 ফিলিস্তিনি বন্দীকে হস্তান্তর করবে না ইসরায়েল। পাশাপাশি জিম্মিদের জন্য অবমাননাকর এমন বন্দি বিনিময় অনুষ্ঠান আয়োজন বন্ধ করতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিক্রিয়া হামাস জানিয়েছে, ইসরায়েলের সিদ্ধান্ত প্রমাণ করে নেতানিয়াহু প্রশাসন আবারও সংঘাত চায়। এদিকে হামাসের কবল থেকে মুক্তি পাওয়া 6 জিম্মির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। পশ্চিম তীরে রামাল্লার ওফার প্রিজন সেন্টারের বাইরের দৃশ্য এটি। শনিবার ভোর থেকে অপেক্ষায় ফিলিস্তিনি বন্দীদের স্বজনরা। চুক্তি অনুযায়ী যে 620 বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছিল ইসরায়েল, তার মধ্যে 40 জনকে হস্তান্তরের কথা ছিল পশ্চিম তীরে। কিন্তু এই হতভাগ্য বন্দীদের পরিবারের সদস্যরা তখনও জানতেন না, শেষ মুহূর্তে বন্দি বিনিময় স্থগিত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। শনিবার অনেক জল্পনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, হামাসের পক্ষ থেকে পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তির নিশ্চয়তা দেয়া না হলে শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের ছাড়বে না ইসরায়েল। এছাড়া জিম্মিদের মুক্তি দেওয়ার আগে যে ধরনের অসম্মানজনক অনুষ্ঠানের আয়োজন করে হামাস, সেটাও বন্ধ করতে হবে বলে জানায় প্রধানমন্ত্রীর অফিস। আল জাজিরার তথ্য বলছে, এদিন প্রতিরক্ষা বিভাগের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকের পর ক্যাবিনেট সদস্যদের সাথেও আলোচনায় বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তারপরই আসে এমন সিদ্ধান্ত। ইসরায়েলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, শুরু থেকেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে নেতানিয়াহু প্রশাসন, তবে এবার তারা সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এদিকে শনিবার শর্ত অনুযায়ী 6 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 500 দিনেরও বেশি সময় আটক ছিলেন তারা। তবে অস্ত্রবিরতির প্রথম ধাপে 33 জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারছে না দেশটির জনগণ। নেতানিয়াহুর কারণে যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে এমন আশঙ্কাও করছেন তেল আবিবের এই বিক্ষোভকারীরা। every Saturday 3 or 4. এমন বাস্তবতায় গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আদৌ কার্যকর হবে কিনা এ নিয়ে সংশয় ক্রমেই বাড়ছে। এদিকে সবশেষ মুক্তি পাওয়া 6 জিম্মির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। lot of news over the last 24 hours. We had the hostages given back today. It's disgraceful what's going on there. They're not in great shape, but we've also seen them in worse shape. মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে, শেষ মুহূর্তে নানা অভিযোগ তুলে বন্দি বিনিময় আটকে দেওয়ার সিদ্ধান্ত আসায় নতুন সংকটে পড়তে যাচ্ছে হামাস। কারণ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিলে গাজায় থমকে যাবে ত্রাণ সরবরাহ, আটকে যাবে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনাও। আর নিষ্ক্রিয় হয়ে থাকলে সমঝোতা আলোচনায় একতরফা আধিপত্য দেখানোর সুযোগ পাবে নেতানিয়াহু প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট বা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6:30 পর্যন্ত। রোববার ভোট কেন্দ্রগুলো বন্ধ হওয়ার পরপরই সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হবে। এখন পর্যন্ত ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বুথ ফেরত জরিপে 30% পর্যন্ত এগিয়ে আছে জার্মানির জনমত জরিপ প্রতিষ্ঠান ARD। ডাচ ল্যান্ড ট্রেন্ডের সবশেষ জরিপ অনুযায়ী জার্মান জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা অভিবাসন। এছাড়া অর্থনীতির অবস্থা, সশস্ত্র সংঘাত, পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, অসমতা, দারিদ্র্য, শিক্ষা, সন্ত্রাস ও অপরাধ, পেনশন ব্যবস্থা, মূল্যস্ফীতি, স্বাস্থ্য সেবার মতো বিষয়গুলো আলোচনায় রয়েছে। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ সহ 6 দাবি নিয়ে ঢাকায় কুয়েটের শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে স্মারকলিপি দিতে যমুনায় যাবে প্রতিনিধিরা। আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। যতদিন আমাদের না দাবি পূরণ হচ্ছে ততদিন আমরা এখানে ফিরে আসবো না। বিশ্ববিদ্যালয়ে যেই নারী শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হোক। সাম্প্রতিক ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ। আইন শৃঙ্খলার অবনতি সবসময় হয়, নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরকম দুই একটা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং আগেও ঘটছে, ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিগত সময়ে বিতর্কিত নির্বাচনে থাকা ডিসিদের বিরুদ্ধে ঢালাওভাবে ব্যবস্থা নিচ্ছে না সরকার। মামলা হবে অর্থ কেলেঙ্কারিতে। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যাতে একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা অথবা অপরাধ অথবা অসম্মান না হন। এবং খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি 2রা মার্চ। এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি মঙ্গলবার। এই ছিল এখন দুপুরে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekontv।